হাই ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে নতুন করে আপলোড করলাম আবার একটা বিষয়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সেকেন্ড পার্ট। আমরা ইতিমধ্যে প্রথম পার্টটা আলোচনা করেছি। আজকে এই দ্বিতীয় পার্টে যে বিষয়গুলো আলোচনা করব তা খুব গুরুত্বপূর্ণ। এখানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে আবার কমপ্লেক্স, এই ধরনের তথ্যগুলো রয়েছে, যা একটা ছাত্রের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সুতরাং আজকের এই কন্টেন্ট যদি না দেখেন তাহলে পর মিস করতে হবে। আর অনেকে ভাবেন যে নানা রকমের মজার ভিডিও রয়েছে, হাসির ভিডিও রয়েছে, গান বাজনা রয়েছে। হ্যাঁ, অবশ্য, কিন্তু মনে রাখতে হবে যে সময়টা অন্য কিছু দেখে কাটাই তার থেকে অনেক কম সময়ে আমরা অনেক কিছু জানতে পারি। দেখুন না, ভালো লাগতেও পারে। একবার ট্রাই করুন, দেখবেন আপাতত কিছু জানতে পারবেন, বেশি নাও একটু হয়তো জ্ঞান পাবেন। সুতরাং আজকের এই ভিডিওটা না টেনে একেবারে সম্পূর্ণ অংশটা দেখার জন্য রিকোয়েস্ট করছি। দেখুন, আশা করি ভালো লাগবে, এবং যদি ভালো লাগে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা সেটাও কিন্তু বাজাবেন, যাতে নোটিফিকেশানগুলো পেয়ে যান। কেমনভাবে ইংরাজি গ্রামার পড়তে হয়, শিখতে হয়, নানা রকমের বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। সুতরাং মিস করবেন না, অবশ্যই দেখুন, শেষ পর্যন্ত দেখুন। আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সিম্পল টু কমপ্লেক্স, সরল বাক্য থেকে জটিল বাক্য করার নিয়ম। প্রথমে কি করব, বাক্যটা ভালো করে পড়ব এবং কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমরা অবলম্বন করব। প্রথমে যেটা রয়েছে যে নাউন ক্লজ দিয়ে আমরা কিন্তু সরল বাক্য থেকে জটিল বাক্য করতে পারি। এক্সাম্পল কেমন হতে পারে? আই নো হিজ নেম, আমি জানি তার নাম। যদি নাউন ক্লজে করি তাহলে কি হবে? আই নো, আমি জানি, হোয়াট হিজ নেম ইজ। এইভাবে নাউন ক্লজ আমরা সহজে করতে পারি। এবার রয়েছে আই বিলিভ হিজ ওয়ার্ডস, আমি বিশ্বাস করি তার কথাগুলো। এক্ষেত্রে কেমন হবে? আই বিলিভ হোয়াট হি সেজ। তৃতীয় যে এক্সাম্পল রয়েছে, শিওরলি হি উইল কাম। বাক্যটা পড়ার পর দেখলাম নিশ্চিত সে আসবে। এই যে বাক্যটা, এটা কিভাবে করব? নাউন ক্লজে দ্যাট লাগিয়ে দ্যাটটা অবজেক্ট হিসাবে কাজ করবে এমন একটা বাক্য আমরা তৈরি করব। কিভাবে? ইট ইজ শিওর, এটা হয় নিশ্চিত, দ্যাট যে হি উইল কাম। এখানে দ্যাটটা কি? দ্যাটটা অবজেক্ট হিসাবে কাজ করে বাকি অংশটাকে সাবক্লজ হিসাবে বোঝালো। এইবার অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ এর মাধ্যমে আমরা কিন্তু সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করতে পারি। কিভাবে? একটা প্রথম এক্সাম্পল দেওয়া আছে, রাম ইজ কাইন্ড ম্যান। অর্থ কি? রাম হয় দয়ালু ব্যক্তি। রিলেটিভ ক্লজ কথার অর্থ হচ্ছে কি? সম্পর্ক, অর্থাৎ একটা রিলেশন গঠন করবে। কি গঠন করবে? রিলেশন। রাম ইজ কাইন্ড ম্যান, এক্ষেত্রে উত্তরটা কেমন হবে? রাম হু ইজ কাইন্ড ম্যান। দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, আই লস্ট এ নিউ পেন, আমি হারালাম একটা নতুন কলম। কেমন কলম? সেটা হচ্ছে নতুন। তাহলে কী ভাবব? না, এটা নিয়ে ভাবার একটা জায়গা রয়েছে যে রিলেটিভ ক্লজ, অর্থাৎ এমন একটা রিলেটিভ প্রনাউন বসাবো যার ফলে এটা রিলেটিভ ক্লজে ট্রান্সফর্ম হয়ে যাবে। উত্তরটা কেমন দাঁড়াবে? আই লস্ট এ পেন হুইচ ওয়াজ নিউ। আই লস্ট এ পেন হুইচ ওয়াজ নিউ। এবার থার্ড এক্সাম্পল যেটা রয়েছে, আই নো হিজ বার্থ প্লেস, আমি জানি তার জন্মস্থান। আমি জানি, কিটা জানি? জন্মস্থানটা। এই জন্মস্থানটা
এখানে স্থান হিসাবে ব্যবহৃত হয়েছে। এবার অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে সরল বাক্য থেকে জটিল বাক্য করা যায় কিভাবে? অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে কিছু সূত্র রয়েছে, যেমন কারণের ক্ষেত্রে অ্যাজ বা বিকজ, সময়ের ক্ষেত্রে হোয়েন, টিল, আনটিল, আফটার, বিপরীতের ক্ষেত্রে রয়েছে দো, অলদো, ফলাফল সো, সো দ্যাট, শর্ত বা কন্ডিশন ইফ, আনলেস। এই রকম ওয়ার্ড বা শব্দ আমরা বাক্যের ক্ষেত্রে বসিয়ে বাক্যটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজে পরিণত করব এবং সাথে সাথে আমাদের সরল বাক্য থেকে বাক্যটা অটোমেটিক্যালি কমপ্লেক্স বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। এর জন্য কি করতে হবে? প্রথম বাক্যটা পড়ব, পড়ার পর অর্থ বুঝবো এবং যেমন সূত্র হবে কোশ্চেন রয়েছে যেটা আমরা ইল আই ওয়াজ অ্যাবসেন্ট, অসুস্থতার কারণে বা অসুস্থ হওয়ার জন্য আমি ছিলাম অনুপস্থিত। আমি যে অনুপস্থিত ছিলাম এর কারণটা কিন্তু অসুস্থ, সুতরাং কারণ বোঝাচ্ছে আমি ছিলাম অনুপস্থিত কারণ আমি ছিলাম অসুস্থ। উত্তরটা কি হবে তাহলে? আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ আই ওয়াজ ইল। এবার যদি বলি যে আমি যে অসুস্থ ছিলাম এর ফলাফল হিসাবে কিন্তু আমি অনুপস্থিত, তাহলে উত্তর কি হবে? আই ওয়াজ ইল সো আই ওয়াজ অ্যাবসেন্ট। দ্বিতীয় নম্বর যে উদাহরণ দেওয়া রয়েছে, পিপুল রেসপেক্ট হিম ফর হিজ অনেস্টি। পিপুল মানুষেরা রেসপেক্ট করে হিম তাকে, ফর হিজ অনেস্টি তার সততার জন্য। উত্তরটা কেমন হবে তাহলে? মানুষ যে তাকে রেসপেক্ট করে তার কারণ কি? সতের জন্য। আমি উত্তরটা লিখব পিপুল রেসপেক্ট হিম বিকজ হি ইজ অনেস্ট। এবার একটা সময় দিয়ে কিভাবে হোয়েন বসে আমরা করতে পারি সেই নিয়মটা একটু দেখব। সিং এ স্নেক রাম র্যান অ্যাওয়ে। একটি সাপ দেখিয়ে রাম কি করলো? দৌড়ে পালালো। সাপটি দেখিয়া রাম দৌড়ে পালালো। দুটো কাজ রয়েছে। প্রথম কাজ কি? যেহেতু সাপটা দেখলো, সুতরাং আমরা করব হোয়েন রাম স এ স্নেক হি র্যান অ্যাওয়ে। এবার বৈপরীত্য বা পার্থক্য দো বা অলদো লাগিয়ে কিভাবে আমরা কমপ্লেক্স বাক্য করব? প্রশ্নটা এইভাবে যদি বলা হয়, ইনস্পাইট অফ হিজ রিচনেস বা পোরনেস, ইনস্পাইট অফ হিজ পোরনেস হি ইজ অনেস্ট। উত্তরটা তাহলে কি হবে? দারিদ্রতা সত্ত্বেও সে হয় সৎ। তাহলে একজন দরিদ্র মানুষ কিন্তু সে সৎ। এই কিন্তু ভাবনা যখন আসবে তখন আমরা কি বসাবো? দো। দো হি ইজ বা কোনো নাম থাকলে, যেমন এখানে নাম রয়েছে রাম ইজ পোর, দো রাম ইজ পোর, কমা হি ইজ অনেস্ট। পরের যে প্রশ্নটা রয়েছে, টু টু বা রিমুভ টু বা সো দ্যাট লাগানো কিংবা সিম্পল থেকে কমপ্লেক্স, এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু একটাই। প্রশ্ন কেমন থাকবে? মিতা ইজ টু উইক টু ওয়াক। মিতা ভীষণ দুর্বল কি করতে? হাঁটতে। তাহলে মিতা যে দুর্বল হাঁটতে, এই বাক্যটা দ্বারা বোঝা যাচ্ছে যে মিতা দুর্বল, সে হাঁটতে পারে না। তাহলে উত্তর কীভাবে বানাবো? মিতা ইজ, এই যে টু, এই টু জায়গার পরিবর্তে কি বসবে? সো। মিতা ইজ সো উইক দ্যাট, মিতা এতটাই দুর্বল যে সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। ঠিক আছে, এইভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ দ্বারা আমরা কিন্তু সহজেই সিম্পল টু কমপ্লেক্স বাক্যে পরিণত করতে পারি।
বাক্যগুলো খেয়াল করবে এবং সাথে সাথে যে বললাম চার্ট, ওই চার্টের যে অংশগুলো ওগুলো ভালো করে ফলো করবে। এবং কি প্র্যাকটিস, মনে রাখবে প্র্যাকটিস এমন একটা জিনিস, তার যে কোনো কঠিন জিনিসকে সহজেই সরল বা সহজ করে নেওয়া যায়। এবারে কমপ্লেক্স টু সিম্পল কিভাবে করতে হবে তার জন্য কিছু রুলস রয়েছে। প্রথমে যেটা বলি যে এই সরল বাক্য করার ক্ষেত্রে কিছু নিয়ম বা কিছু সূত্র অ্যাপ্লাই করবে। প্রথমত যে সূত্র অ্যাপ্লাই করবে তা হলো পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল দুই প্রকার, এক প্রেজেন্ট পার্টিসিপল এবং অপর এক পার্টিসিপল হলো পাস্ট পার্টিসিপল। এবারে কিছু ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। প্রথম যে এক্সাম্পল রয়েছে, হোয়েন রাম বা রীতা বা কোনো নাম থাকতে পারে, স এ স্নেক সিরিয়ানের, যখন রীতা দেখলো একটা সাপ, সে দৌড়ে পালালো। এইবার দুটো কাজ রয়েছে, দুটো কাজের মধ্যে প্রথম যে কাজটা অর্থাৎ প্রথম যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা যদি আইএনজি লাগাই তখন সেটা কেমন হয়, দেখিয়া, খাইয়া, যাইয়া, আসিয়া। এটা কিন্তু অসমাপিক ক্রিয়া। এবার উত্তরটা যেটা হবে, এখানে যে কাজটা প্রথম হয়েছে সে কাজের ভার্বের ওয়ানের সঙ্গে আইএনজি যোগ করলাম, সুতরাং সিং এ স্নেক রীতা র্যান অ্যাওয়ে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কেমন সেটা আমরা জানতে পারলাম যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম, তারপরে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব যেটা সেটা বসবে, তারপর বাকি যে বাক্যের অংশ সেগুলো পরপর বসানো হবে। দ্বিতীয় যে নিয়মটা দেখব কি রয়েছে না, ইনস্পাইড অফ বলে একটা শব্দ রয়েছে। এই শব্দ দ্বারা আমরা সত্ত্বেও প্রয়োগ করতে পারি, সত্ত্বেও কথাটা এনে বাক্যটাকে আমরা সরল বাক্য করতে পারি। প্রশ্নটা কেমন না, বলা হয়েছে দো রাজা ইজ পোর হি ইজ অনেস্ট। এখানে বলা হয়েছে রাজা দরিদ্র কিন্তু সে সৎ। উত্তর কেমন হবে, ইনস্পাইড অফ কথাটা আমরা প্রথম বসাবো, ইনস্পাইড অফ রাজাজ পোরনেস, তারপর কমা লাগিয়ে পরবর্তী বাক্য যে অংশটা হি ইজ অনেস্ট, এই কথাটা আমরা বসিয়ে দেব। এইবার অ্যাডজেক্টিভ পদ লাগিয়ে কীভাবে আমরা সরল বাক্য করতে পারি। অ্যাডজেক্টিভ কি না, আমরা জানি নাউন, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। প্রশ্নটা রয়েছে মিতা ইজ এ গার্ল হু ইজ স্টুপিড। এখানে বলছে মিতা একজন মেয়ে যে হয় বোকা। তাহলে মিতা একজন মেয়ে যে হয় বোকা, তাহলে এখানে বোকা কে, মিতা। সুতরাং বাক্যটাকে একটু সংকোচন করে এই যে অ্যাডজেক্টিভ পদটা স্টুপিড কথাটা এটা নাউনের আগে বসাবো, অর্থাৎ গার্ল, গার্ল নাউন, এই গার্ল শব্দের আগে আমরা বসাবো স্টুপিড। উত্তরটা কেমন হবে, মিতা ইজ এ স্টুপিড গার্ল। নেক্সট কোয়েশ্চেন, বিকজ অফ এই কথাটা ব্যবহার করে আমরা কিন্তু সরল বাক্য করব। প্রশ্নটা কেমন, আই ওয়াজ ইল সো আই ওয়াজ অ্যাবসেন্ট। আমি ছিলাম অসুস্থ সুতরাং আমি ছিলাম অ্যাবসেন্ট বা অনুপস্থিত। এই বাক্যটা একেবারে সহজেই সরল বাক্য করতে পারি কিভাবে, আই ওয়াজ অ্যাবসেন্ট ফর ইলনেস। এটা যেমন করতে পারি, আর একটা উত্তর রয়েছে, কেমন বলা হয়েছে আই ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ ইলনেস। বোঝা গেল বিষয়টা, যে আমি কেন অ্যাবসেন্ট তার কারণটা বিকজ অফ লাগিয়ে তার পরবর্তী যে অংশ অর্থাৎ কি কারণটার জন্য সেই ইল শব্দটা ওখানে অ্যাডজেক্টিভ, বাট ইল থেকে ইলনেস কথাটা এখানে নাউন রূপে ব্যবহৃত হয়েছে। এবার আসবো প্রেজেন্ট পার্টিসিপল। যে প্রেজেন্ট পার্টিসিপলের যে ব্যাপারটা আগে আমরা শিখলাম, এই প্রশ্নের ক্ষেত্রে সেটাও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। কিভাবে, অসুস্থ ছিলাম এবং তার কারণ যে বিষয়টা আমি অনুপস্থিত ছিলাম। অসুস্থ হওয়ার জন্য কিন্তু আমি অনুপস্থিত ছিলাম। এই হওয়া, হওয়া ইংরেজি বি, বি এটা ভার্বের ওয়ান, আমরা জানি বি ওয়াজ বিন, সুতরাং বি শব্দের পরে আইনি যোগ করলাম এবং বিইং ইল অসুস্থ হওয়ায় আই ওয়াজ
অ্যাবসেন্ট, আমি ছিলাম অনুপস্থিত। এবারে পাস্ট পার্টিসিপল দিয়ে কমপ্লেক্স থেকে সিম্পল বাক্য করা যাবে এরকম একটা উদাহরণ দিলাম। প্রশ্নটা, ডোন্ট ইট ম্যাঙ্গোজ হুইচ আর রটেন। আমগুলো খেও না যেগুলো পচা। উত্তরটা কী হবে? ডোন্ট ইট রটেন ম্যাঙ্গোজ। পরবর্তী যে উদাহরণ যেটা উইদাউটও লাগে, কীভাবে উইদাউট শব্দটা অ্যাপ্লাই করে সহজেই আমরা এক নিমেষে আমরা কীভাবে বাক্যকে সরল বাক্য করব। প্রশ্ন রয়েছে যেটা, আনলেস ইউ ডু, যদি না তুমি করো ইউ উইল ডাই, তুমি মরবে। যদি না করো, এখানে একটা শর্তের কথা বলা হয়েছে, যদি না করি তাহলে মারা যাবে। উত্তরটা যেটা হবে, ইউ উইল ডাই উইদাউট ডুইং, তুমি মারা যাবে উইদাউট ডুইং, না করি। বোঝা গেল? পরবর্তী যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটা কেমন না, বলা রয়েছে আই নো হিজ অ্যাড্রেস। কি রয়েছে? আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে। আমি জানি, আমি কি জানি না, কোথায় সে বাস করে। এই কোথায় সে বাস করে পুরোটা কিন্তু একটা ক্লজ। আমরা এই সাব ক্লজটাকে রিমুভ করে দিয়ে বাক্যের সংকোচন ঘটিয়ে আমরা সরল বাক্য করব। কিভাবে না, কোথায় সে বাস করে এর পুরো অর্থটা কিন্তু এটাই যে ঠিকানা। তাহলে আমি জানি, আই নো, তার ঠিকানা হিজ অ্যাড্রেস। ঠিক আছে, এবারে সরল বাক্যের যে নতুন যে একটা রূপ রয়েছে বা একটা নতুন গঠন রয়েছে, সেই গঠনটা আমরা জানব। অনেক বড় বাক্য থাকে, বাক্যের ক্ষেত্রে আমরা নাউন ইন অ্যাপোজিশন অর্থাৎ প্রধান নাউন বা প্রধান বিশেষ্যপদকে প্রথমে বসিয়ে তারপর কমা চিহ্নের দ্বারা তার পরপর তথ্যগুলো ক্রমান্বয়ে লিখে আমরা সরল বাক্য করতে পারি। এটা একটা সিম্পল ম্যাটার এবং বেশিরভাগ আমরা নিউজ পেপারে এই ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাই। কেমন বলা রয়েছে, সৌরভ ইজ কল্ড দাদা। সৌরভকে, গাঙ্গুলিকে বলা হয় দাদা, আমরা সবাই জানি, বাংলার দাদা, বাংলার গৌরব। হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, যিনি ছিলেন এক সময় প্রাক্তন বা এক সময়ের কি ছিলেন না, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক। তাহলে প্রথমে পড়লাম সৌরভ। এই সৌরভ যিনি মহান মানুষ, তিনার বক্তব্য বা তার যে সমস্ত গুণাগুণগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। কি করব? সৌরভ শব্দটা ব্যবহার করলাম, তারপর কমাচিহ্ন দিলাম, কমাচিহ্ন দিয়ে বললাম সৌরভকে না দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। এবার একটা কমাচিহ্ন দিলাম, তারপর লিখলাম ইজ কল্ড দাদা। এবার আমরা আলোচনা করব কম্পাউন্ড বা যৌগিক বাক্য থেকে কিভাবে সরল বাক্য ও জটিল বাক্য করা যায়। আমরা একটা উদাহরণ নেব, একটা বাক্য নিয়ে আমরা দেখাবো কিভাবে সেটা ক্রমান্বয়ে পরপর প্রথমে সরল বাক্য, তারপরে সেটা আবার জটিল বাক্য কিভাবে করা যায়। এক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে যৌগিক বাক্য কিনা তা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য কি দেখব না, যৌগিক বাক্যের ক্ষেত্রে দেখবে অ্যান্ড, বাট, এইরকম কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডগুলো দেখে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে বাক্যটা কি ধরনের বাক্য। তাহলে প্রথমে আমরা খুঁজে পেলাম বাক্যটা যৌগিক বাক্য। আমরা প্রথম যে উদাহরণটা নেব, মিতা ওপেন দ্য বুক, মিতা বইটি খুললো, অ্যান্ড রেড দ্য স্টোরি, গল্পটি পড়লো। এক্ষেত্রে আমরা বাক্য পড়ার পরে দেখব যে একই ব্যক্তি দুটো কাজ পরপর করেছে। সুতরাং সরল বাক্য করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব তা হলো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করে আমরা কিন্তু সরল বাক্য করতে পারি। এক্ষেত্রে প্রথম যে ক্রিয়াপদ রয়েছে খোলা, খোলা ইংরেজি ওপেন, আমরা ওপেনিং করব। ওপেনিং মানে হচ্ছে খুলিয়া। ওপেনিং দ্য বুক মিতা রেড দ্য স্টোরি, এটা হলো পার্টিসিপল করে সরল বাক্য করলাম। এবার এই বাক্যটাকে আমরা যখন জটিল বাক্য করব তখন কি করব? যেহেতু দুটো কাজ আগে পরে রয়েছে, সুতরাং আমরা যে কাজটা আগে হয়েছে তার আগে আমরা হোয়েন বসাবো। কেমন বাক্যটা হবে তাহলে? হোয়েন মিতা ওপেন দ্য বুক, কমা হি রেড দ্য স্টোরি। এবার আবার একটা নতুন বাক্য নিলাম, ডু অর ডাই, করো অথবা মরো। এই বাক্যের ক্ষেত্রে আমরা প্রথম সরল বাক্য যেটা করব, ইউ উইল বি ডাই উইদাউট ডুইং। উইদাউট শব্দটা লাগিয়ে আমরা সরল বাক্য করলাম। আবার এটা যখন আবার কমপ্লেক্স বাক্য করব তখন অ্যাডভার্বিয়াল ক্লয় লাগিয়ে কীভাবে করব তা দেখুন কিভাবে রয়েছে।
যে ডু অর ডাই, করো অথবা মরো। তাহলে হয় করতে হবে, না হলে মরতে হবে। এক্ষেত্রে একটা কন্ডিশন রয়েছে বা শর্ত রয়েছে। তাহলে আমরা কি করতে পারি? আনলেস ইউ ডু, যদি না তুমি করো, ইউ উইল ডাই, তুমি মারা যাবে। পরবর্তী যে প্রশ্ন, হি ওয়াজ পোর বাট অনেস্ট। বলছে হি ওয়াজ পোর, তিনি ছিলেন দরিদ্র কিন্তু সৎ। এক্ষেত্রে দেখবে একটা কন্ট্রাস্ট বা পার্থক্য রয়েছে, দুটো বাক্যের মধ্যে একটা কন্ট্রাস্ট বা পার্থক্য রয়েছে। কেমন না, দরিদ্র কিন্তু সৎ, এই কিন্তু ভাব যখন আসবে তখন কি হবে না, বলছি সরল বাক্যের ক্ষেত্রে ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ এই শব্দ আমরা লাগিয়ে করব। তাহলে বাক্যটা কেমন হবে? প্রথমে ইনস্পাইট অফ বসাবো, বসানোর পর এক্ষেত্রে হি রয়েছে, হি থাকার জন্য হিজ বসাবো, কোনো নাম থাকলে নাম বসবে। তাহলে ইনস্পাইট অফ হিজ পোরনেস, কমা হি ইজ অনেস্ট। এবার আগেও আলোচনা হয়েছে যে কন্ট্রাস্ট থাকলে, পার্থক্য থাকলে যখন বৈপরীত্য বোঝাবে তখন দো বা অলদো বোঝাবো। অলদো এইভাবে অ্যাপ্লাই করব। কিভাবে? প্রথমে দো বা অলদো বসাবো, তারপর বাক্যটা পুরো যেমন রয়েছে যে দো হি ওয়াজ পোর, হি ওয়াজ পোর সেটা বসানো হলো। তারপর কি করব? হি ওয়াজ অনেস্ট। তাহলে দো হি ওয়াজ পোর, হি ওয়াজ অনেস্ট। যদিও তিনি দরিদ্র, তিনি ছিলেন সৎ। ওকে, তাহলে প্রথমে কি আলোচনা করা হলো? পার্টিসিপল, তারপরে অ্যাডভার্ব ক্লজ লাগিয়ে টাইম অর্থাৎ হোয়েন বসানো হলো। তারপরে কি করলাম? উইদাউট শব্দ করে আমরা সরল বাক্য করলাম, কিন্তু কন্ডিশনের জন্য আনলেস বসালাম। তারপরে দেখলাম ডেসপাইট বা ইনস্পাইট অফ লাগিয়ে সরল বাক্য করলাম, আবার সেক্ষেত্রে আমরা দো লাগিয়ে কমপ্লেক্স করলাম। এইভাবে একটা বাক্যকে কিভাবে সরল ও জটিল বাক্যে ট্রান্সফর্ম করতে হয় তা এখানে চিত্র সহকারে দেখানো হয়েছে, এবং এখানে যেভাবে ছক করা রয়েছে এই ছকগুলো তোমাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। সুতরাং এগুলো খাতায় তুলে নিতে পারো, এবং আমি এর পিডিএফ কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু কালেক্ট করে খাতায় বা নোটবুকে ভালো করে লিখবে। কম্পাউন্ড টু সিম্পল আর কমপ্লেক্সের ক্ষেত্রে আরও কিছু নিয়ম রয়েছে। এবার যেটা আলোচনা করব যে বিসাইডস, আমরা বিসাইড মানে পাশে জানি, কিন্তু বিসাইডস শব্দ হচ্ছে তাছাড়া। প্রশ্ন রয়েছে রাম ইজ নট অনলি এ স্টুডেন্ট বাট অলসো এ সিঙ্গার। প্রশ্ন পড়ার পর অর্থ যেটা হবে, রাম হয় না কেবলমাত্র একজন ছাত্র, সে একজন গায়কও বটে। তাহলে একজনের দুটো গুণ রয়েছে, নট অনলি বাট অলসো কখন বসে? একজনের ক্ষেত্রে যখন দুটো গুণ থাকবে সেই রকম ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো বসাই। এবারে এই রকম বাক্যকে আমরা যখন সরল বাক্য করব, কি করব? উত্তরটা লিখবো এইভাবে, রাম ইজ নট অনলি এ স্টুডেন্ট, এই কথাটাকে একেবারে অ্যাভয়েড করে লিখবো রাম ইজ এ স্টুডেন্ট বিসাইডস, তাছাড়াও এ সিঙ্গার। বোঝা গেল? আবার আলোচনা করছি। প্রথমে যে গুণটা থাকবে রামের, বা যে বিষয়টা বলবে যে রাম ইজ এ স্টুডেন্ট, নট অনলি কথাটা বসবে না কিন্তু, তারপর বিসাইডস বসাবো, এবং এই বিসাইডস শব্দ বসার পর রামের সম্পর্কে অপর যে তথ্যটা দেওয়া আছে সে তথ্যটা বসাবো। এবার আরেকটা উদাহরণ নিয়ে আলোচনা করি। মিতা ইজ এ টিচার অ্যান্ড হার মাদার ইজ এ টিচার। মানে মিতাও যেমন শিক্ষিকা, তার মাও কিন্তু শিক্ষিকা। এক্ষেত্রে সিম্পল করব কেমন হবে? মিতা অ্যাজ ওয়েল অ্যাজ এই কথাটা বা এই শব্দটা বসিয়ে আমরা সর্বাক্য করব। মিতা অ্যাজ ওয়েল অ্যাজ হার মাদার ইজ এ টিচার। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এটা কিভাবে সম্ভব, এখানে বহু বচন হয়ে যাচ্ছে, মিতা রয়েছে এবং তার মাও রয়েছে। না, অ্যাজ ওয়েল অ্যাজ যখন থাকবে তখন সম্পূর্ণ ভার্বটা কেমন হয়? সিঙ্গুলার নাম্বার। এই বাক্যটাকে আবার আমি কমপ্লেক্স করব কিভাবে? রিলেটিভ ক্লজ বসি। কীভাবে রিলেটিভ ক্লজ? আমরা জানি রিলেটিভ প্রোনাউন, এই প্রোনাউন বসিয়ে বাক্যের মধ্যে রিলেশন তৈরি করে আমরা রিলেটিভ প্রোনাউন দ্বারা কি করব না, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা অ্যাডজেক্টিভ ক্লজ আমরা ট্রান্সফর্ম করে বাক্যটাকে কমপ্লেক্স বাক্য করতে পারি। তাহলে এক্ষেত্রে কি বসাবো? মিতা
ইজ এ টিচার, হুজ মাদার ইজ এ টিচার। তাহলে মিতা একজন শিক্ষিকা যাহার মা, অর্থাৎ কার মা, এখানে মিতার মার কথা বলা হয়েছে, হুজ মাদার ইজ এ টিচার। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কম্পাউন্ড থেকে সিম্পল এবং কমপ্লেক্স করতে পারি। একটা বাক্য দিলাম এবং পরপর আলোচনা করলাম। এই বিষয়গুলো ভালো করে মনে রাখবে যে কি বাক্য থেকে কি বাক্যে ট্রান্সফর্ম করছি, তার জন্য কেমন রুলস অ্যাপ্লাই করছি। প্রথমত জানতে হবে এটা কী ধরনের বাক্য। বারবার বলছি, আগে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্স, দেন উই ইজিলি ট্রান্সফর্ম ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার সেন্টেন্স। ওকে, ভালো করে পড়বে এগুলো। এবং আমরা ইতিমধ্যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে পার্ট 1 করেছি। যেহেতু বিষয়টা অনেক বড়, সুতরাং দুটো ভাগে বিভক্ত করলাম। পার্ট 1 হয়ে গেছে, এই আলোচনাতে পার্ট 2 সম্পূর্ণ আলোচনা করলাম। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্য বিষয়গুলো কমেন্ট করে জানাবেন।